যেখান খুশি যাইতে পারি? আসলে আমি বলছি না কথাটা, আমাদের রাজ্যের বিভিন্ন জেলার মানুষ তারা এই কথাটাই বলছে, তারা যেতে পারেন না যেখানে খুশি যেমন খুশি ভাবে। কেন? কারণ কারণ একটাই, রাস্তাটা যে সাঁকো পেরোতে হয় তাদের, সেখানে এখনো পর্যন্ত চলাচলের যোগ্য হয়নি। স্বাধীনতার ৮ দশকে পৌঁছেও ভূতের রাজার সেই জুতো জোড়ারই তো খোঁজে ওই মানুষগুলো। কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা, জরা জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে, সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, স্থায়ী ব্রিজ হয় না, সেতুবন্ধন অধরাই থাকে। তাহলে ছবি দেখানো শুরু করি দক্ষিণ ২৪ পরগনা থেকে। দক্ষিণ ২৪ পরগনার বুধাকালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রাম। গ্রামের মানুষ কিভাবে চলাচল করেন দেখুন, পাশ দিয়ে এই গ্রামের বয়ে গিয়েছে চুনগুড়ি নদী। স্কুল, কলেজ, হাসপাতাল যেখানেই যেতে হোক না কেন এই নদী পেরোতেই হবে। কিন্তু এই নদী পেরোতে ভরসা কি? ভরসা ৩ দশক পুরনো একটা নড়বড়ে সাঁকো। ভরা বর্ষায় নদীর ঝাপটায় সাঁকো কাত হয়ে যায়। দেখুন কিভাবে বাধ্য হয়ে ঝুঁকির যাতায়াত চলে। অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা প্রায় ভগ্ন কাঠের সেতুতে। কয়েকদিন বৃষ্টি এবং তার জেরে মাটিতে ধস, এবং তারপরেই কিন্তু এই ভগ্ন প্রায় সেতুটিতে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমি দেখানোর চেষ্টা করব। পুরো সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখনও পর্যন্ত এই সেতুটি কোনো রকম গ্রামবাসীরা তালিতাপ্পা দিয়েছে বাঁশ দিয়ে এবং তারপর যাওয়া আসা করছে। আমার সামনের দিকটা হচ্ছে ফটিকপুর, এবং এই ফটিকপুরের মানুষজনরা প্রতিনিয়ত এই ব্রিজটার ওপর অবলম্বন করে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাও এই ব্রিজের ওপর থেকে কিন্তু ওই পাশে রাজনগর গ্রাম রয়েছে, সেখানে যে স্কুল, সেই স্কুলে যায়। এই মুহূর্তে পরিস্থিতিটা ভয়ঙ্কর, শুধু এখন নয়, রাতের বেলাও কিন্তু এই ব্রিজের ওপর থেকেই আসতে হয়। আমাদেরও তো সমস্যা পড়তে হয়, যেতে আসতে, সাইকেলে যায়, বাইক যায়, ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার আমরা এখন যেতে পারিনি, আমাদের ভয়েতে হাত পা কাঁপতে হচ্ছে। এই পোলটা ভেঙে গেছে ধস লেগে, পোলের খুঁটিটা খুব পরিস্থিতি খারাপ। বৃষ্টি এমনি এই পাড়ার ছেলেরা দুটো চারটে বাঁশ দিয়ে চলাচল করতেছে, খুব রিক্সে, জীবনের ঝুঁকি নিয়ে। ছাত্ররা যেতে পারছে না, আমাদের গায়ে ওদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হয় ২-৩ কিলোমিটার, ওখান থেকে ঘুরে উগলি বাজে। আপনারা চাচ্ছি ভালো হোক, পোলটা ভালো করে মেরামত করা হোক। এবার উত্তর দিনাজপুরের ছবিটা দেখাই, ইসলামপুরের ডাঙ্গাপাড়া। এই এলাকার যে দলনচা নদী, তা পেরোতে কয়েক হাজার মানুষের ভরসা দেখুন। সে নড়বড়ে বাঁশের সাঁকো, নিচ দিয়ে বয়ে চলা নদী, তার উপরেই সাঁকো। সেখান দিয়ে চলছে বাইক, স্কুটার, সাধারণ মানুষ হেঁটে পারাপার করছেন। ভাবুন একবার যে কিভাবে প্রাণ হাতে নিয়ে এখান থেকে পারাপার করতে হয়। শুধু মিলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু নেই। গত ১৫ বছর তৃণমূল আমলে এমনটাই প্রতিশ্রুতি পেয়েছেন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। প্রথমে জমি জটের সমস্যা বললেও সে সমস্যার সমাধান করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তার জন্য জমি রেজিস্ট্রিও করে দেন। কিন্তু এখনো পর্যন্ত সেই ডাঙ্গাপাড়ার যে বাসের সাঁকো, সেই বেহাল বাসের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ।
আগে 34 বছর রাজ করে গেল সিপিএম সরকার, তারপরে আসলো আমাদের টিএমসি সরকার 15 বছর রাজত্ব করে গেল। ব্রিজের মাপ নিয়ে গেল, রাস্তার মাপ নিয়ে গেল, সবকিছু আশ্বাস দিচ্ছে, আজ পর্যন্ত ব্রিজ হচ্ছে না। এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একজন দুজন এখানে করে জখম হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের এখানে একটা ব্রিজ চাই। আমরা এখানে যে যাতায়াত করতেছি বাপদাদার আমল থেকেই, মানে এরকম হচ্ছে, বলছে হয়ে যাবে বলতেছে, কিন্তু হচ্ছে না। খুব এটা অসুবিধা হয়, কতজন এখান থেকে পড়ে যায়, মাজা ভেঙে যায়, কত অসুবিধা হচ্ছে লোকের, বলার শেষ নেই এগুলো। আমরা তো চাচ্ছি, এটা আশা করতেছি যে হ্যাঁ এই সরকার এসেছে, আমাদেরকে এটা হয়ে যাবে। আর এবার দেখুন নদিয়ার ছবি। চর যাত্রাসিদ্ধি গ্রাম, পাশ দিয়ে বয়ে যাওয়া এই খাল, আর এই খাল পেরোতে হয় এই সাঁকো দিয়েই। আপনারা দেখছেন যে এখানে কিভাবে বাইক চালিয়েও সাধারণ মানুষজন যাচ্ছেন, এবং ছোট ছোট টেম্পো ট্রাভেলার সেগুলো এখান দিয়ে যাচ্ছে, ভ্যান যাচ্ছে। কিন্তু তারপর একটাই দাবি এখানকার মানুষজন করছেন যে কেন এই অস্থায়ী সাঁকো, কেন এত দিনেও এতবার বলার পরেও একটা স্থায়ী সেতু তৈরি হচ্ছে না। এই অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকির পারাপারে মেলা দুর্ভোগ। একদিকে গ্রাম, একটা নয় 3-4টে গ্রাম রয়েছে, অন্যদিকে কল্যাণী শহরের সাথে যোগাযোগ করার জন্য যে মূল রাস্তা যায় গ্রামগুলো থেকে, সেই রাস্তা রয়েছে। আর মূল ভরসা হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ যে কি অবস্থা রয়েছে, সেখানে একেবারে কাঠ, সেই কাঠ কার্যত ভেঙে উধাও হয়ে গেছে। এর ওপর দিয়েই 4 থেকে 5 হাজার মানুষ, তাদের ভরসা জীবন জীবিকা থেকে শুরু করে শহরের সাথে যোগাযোগ, হাসপাতাল, স্কুল, কলেজ, সর্বত্রই এই কাঠের সেতুর উপর দিয়ে তাদের মূল ভূখণ্ড অর্থাৎ কল্যাণী শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি এই কাঠের সেতুর। ব্রিজটার অবস্থা খুবই খারাপ। আগে যে সরকার ছিল ওই সরকারকে বলা হয়েছিল, অনেকবার আমরা আবেদন করেছি, অনেকবার অবজেকশন করেছি, করার পরে ব্রিজটা এই মুহূর্তে এরকমই আছে শুরু থেকে। যে রাত্রেবেলা পেশেন্ট নিয়ে যাই, কোনো ডেলিভারি পেশেন্ট হোক, যেই পেশেন্ট হোক, আমাদের খুবই অসুবিধা হয়। আমরা খাটিয়া করে হোক বা কলে তুলে নিয়ে এসে এই পারে পার করি, এই পার থেকে আমরা নিয়ে যাই। মোটর ভ্যান নিচে পড়ে গেছিল, লোক দুজন বেঁচে গেছে, ওরা অল্প মাল তুলে নিয়ে যাচ্ছিল, ওইখান থেকে ভেঙে গিয়ে পড়ে গেছে। কি চাইছে, আমাদের পাকা রাস্তা হয়ে গেলে ভালো, ব্রিজ হয়ে গেলে কাজ সুবিধা হয়ে যাবে। ইলেকট্রিক লোক আছে তো, এইখানে গাড়ি বেঁধে যায়, বেঁধে নিয়ে গিয়ে ওইখানে কাজ করে, হেঁটে গিয়ে কাজ করে। কোচবিহার মাথাভাঙার নয়ারহাট পঞ্চায়েত এলাকা, এখানকার ছবিটা দেখুন। দুর্দশার সাঁকো, পাটাতন, পুঁটি ভাটা, মানুষকে তো যেতে হবে তাদের নিত্যদিনের প্রয়োজনে। হ্যাঁ, এইভাবেই চলছে ঝুঁকির যাতায়াত বেহাল সাঁকো দিয়ে। মাথাভাঙা নয়ারহাটের উপুনি নদীর উপর জরাজীর্ণ এই কাঠের সেতু দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নড়বড়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর, কারণ এই কাঠের সেতুর মাঝে রয়েছে বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে কাঠের সেতু দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 1 দশক থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এই উপুনি কাঠের সেতু, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বারংবার জানালেও, আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। দারুণ সমস্যা, নিচে কিছু নাই, খালি উপরে যা খালি একটু তক্তাই আছে, মানে ব্রিজ তো পুরো হেলে। টোটোওয়ালাই আর কি আমরা বাস দিয়ে চলছি, আপাতত ব্রিজের ভিতরে চলছি। আমাদের তো কামাই করে খাইতে হবে, তো ব্রিজটা আমাদের, ওইটাই অবজেকশন, মানে ব্রিজটা আমাদের হোক। এখানে কাঠের সেতু তো খুব অবস্থা ভালো না, বেশি খালি টানার উপর দিয়ে আছে,
আর পাবলিক জনসাধারণ যেতে খুবই অসুবিধা, বাইক টাইক মোটরসাইকেল টোটো যেতে খুব অসুবিধা। বাস নালে এই সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। কোন সময় যে ভেঙে যাবে, কোন সময় পড়ে যাবে, কোনো মানুষই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টোটো অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িও অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তা আগে তো টিএমসি সরকার ছিল, অনেকবার ফটো করছে, কিচ্ছু করতে পারল না। পোহায় অগস্ট নিশি 31 বাসরে, ভারত ভূমি অগস্ট পবিত্রতম। অগস্ট মাসেই বহু শতকের পুরনো শিকল ছেঁড়া অগস্টের এক মধ্যরাতেই বিশ্ব যখন গভীর ঘুমে, আমাদের স্বাধীনতার স্বাদে বেঁচে ওঠা। নিয়তির সঙ্গেই অগস্ট মাসেই আমাদের চুক্তিপত্র সই হয়েছে। অগস্টে আমরা পেয়েছি, অগস্টে আমরা হারিয়েওছি। এই অগস্টে হারিয়ে গিয়েছেন তিনি, যিনি না থাকলে হয়তো স্বাধীনতাটাই অসম্পূর্ণ থেকে যেত। অগস্ট আমাদের মুক্তি আলো দিয়েছে, আর অগস্টের অন্ধকারে হারিয়ে গিয়েছেন এশিয়ার মুক্তি সূর্য, এশিয়া কা আফতাব। 1945 সালের 16ই অগস্ট রেঙ্গুনে ভোর 5টা। আগের রাতেই জাপান আত্মসমর্পণ করেছে। সেই দুঃসংবাদ পাওয়ার পর আজাদ হিন্দ বাহিনীর ভবিষ্যৎ নিয়ে সারা রাত মিটিং করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ভোরে দেখা হলো স্টেনো ভাস্করনের সঙ্গে। যুদ্ধের পর তুমি কি করবে ভাসি? তোমার চাকরি তো খতম হয়ে গেল আজ, শুনেছো? একটা জীবনী লিখবো স্যার। কার? আমার? ভেরি ইন্টারেস্টিং। বেশ, পরীক্ষা হয়ে যাক, দেখি আমার জীবনী তুমি ঠিকমতো লিখতে পারবে কিনা। বলো, আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা কি? জাপান আত্মসমর্পণ করেছে। আই এম সরি বসওয়েল, এই বাঙালি সুভাষ বোসের জীবনী তুমি কোনোদিনই লিখতে পারবে না। সেই চোখ তোমার নেই। টুকে নাও তোমার নোট বইতে। ইতালি নয়, জার্মানি নয়, এমনকি জাপানও নয়, আজাদ হিন্দি হচ্ছে পৃথিবীর একমাত্র স্বাধীন স্বীকৃত সরকার, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে এখনো লড়াই করছে। নেতাজি ও তার স্টেনোগ্রাফার মেজর ভাস্করনের এই কথোপকথন লেখা আছে নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি গ্রন্থে। নিজের ভাষায় নেতাজি ছিলেন বর্ন অপটিমিস্ট, বিশ্বাস করতেন সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে, তাহলে জীবনে বেঁচে থাকাই অনেকটা ফিকে হয়ে যায়। তাই জাপানের আত্মসমর্পণের পর তিনি আরো একবার চেষ্টা করলেন। স্টেনোগ্রাফার ভাস্করনকে বলে গেলেন, আমি অজানার উদ্দেশ্যে অভিযানে যাচ্ছি। সেই অভিযান কোথায় গিয়ে থেমেছিল তা অজানাই থেকে গেছে। জাপানের রেনকোজি মন্দির, ফৈজাবাদের গুমনামি বাবা, শৈলমারির সাধু, নাকি সাইবেরিয়ার জেলের কোনো ভিআইপি প্রিজনার, তার শেষ লোকেশন কোথায় ছিল? 4 বার তদন্ত কমিশন তৈরি হয়েছে। স্বঘোষিত গবেষকরা রাশি রাশি থিওরি, গুচ্ছ গুচ্ছ থিসিস তৈরি করেছেন। মীমাংসায় পৌঁছানো যায়নি। তাকে নিয়ে লেখা বই বেস্ট সেলার হয়ে কত সাহিত্যিকের কপাল ফিরিয়ে দিয়েছে। তার পরিচয় ও উত্তরাধিকার ভাঙিয়ে রাজনীতি হয়েছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে, কিন্তু দেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে কংগ্রেসের সফলতম সভাপতিকে আর রক্তমাংসে দেখা যায়নি। তাতে কি, তিনি আজও আছেন এ দেশের হৃদয়ে, বাঙালির অহংকারে। নেতাজি বলেছিলেন, একজন মানুষ একটি আদর্শের জন্য মারা যেতে পারে, কিন্তু সেই আদর্শ তার মৃত্যুর পর হাজারটা জীবনের মধ্যে বেঁচে থাকে। তাই যত তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, ততই প্রকট হয়ে ফিরেছে। 46-এর নৌবিদ্রোহ যখন ব্রিটিশ রাষ্ট্রশক্তির পঙ্গুত্ব প্রকাশ করে ফেলে, নেতাজির ছায়া চোখে পড়ে। 2026-এ জেন জি যখন সিস্টেমের কাছে জবাব চায়, সেখানে যেন নেতাজির স্পর্ধা জীবন পায়। গোলামির চিহ্ন চিরতরে মুছে ফেলার বার্তা দিতে যখন একটা প্রতীকের প্রয়োজন হয়, কর্তব্য পথে নেতাজির মূর্তির থেকে যথাযথ আর কিছুই খুঁজে পাওয়া যায় না।
যেখানে ব্রিটিশ সম্রাটের মূর্তি ছিল সেখানে নেতাজি উপযুক্ত। চিরবিদ্রোহী মহাক্ষত্রিয় স্বাধীন ভারতের গণতন্ত্রে নেতাজি কখনোই নিজের হিস্সা দাবি করতে ফিরে আসেননি, কিন্তু আজ গণতন্ত্র পরিচালিত হয় তাঁরই নজরদারিতে। কর্তব্য পথে দাঁড়িয়ে সংসদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সুভাষচন্দ্র বসু। নামে চন্দ্র, আসলে সূর্য। সূর্যর তেজ, অনমনীয় জেদ, গোল গোল চশমা, দেশই ছিল মা। পরাধীনতার শিকল ভাঙতে মুক্তির মন্দির সোপানো তলে। দেশ স্বাধীন করতে জীবন বাজি, স্বাধীনতার জন্য সব ছাড়তে রাজি। রক্ত দাও, স্বাধীনতা দেব, মন্ত্র জয় হিন্দ। যুদ্ধে আজাদ হিন্দ, বাঙালির অহংকার, জাত্যাভিমান। সুভাষচন্দ্র বসু তাঁর নাম, সমর নায়ক, দেশ নায়ক, দেশের স্বপ্নের নায়ক। স্বাধীনতার আশি, স্বাধীনভাবে আছি, আজও মুক্তির কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। 1947 সালের 14ই আগস্টের মধ্যরাত থেকে 15ই আগস্টের সোনালী সকাল। ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণের সাক্ষী সল্টলেকের সলিল কুমার সান্যাল। 97 বছর বয়সেও তার স্মৃতিপটে অটুট প্রথম স্বাধীনতার স্বাদ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে 97 বছর বয়সী সলিল কুমার সান্যাল, তার কাছে এখনো স্মৃতিতে উজ্জ্বল 14ই আগস্ট মধ্যরাত 1947। কি অভিজ্ঞতা? ওই অভিজ্ঞতা আমার যেটা হয়েছিল সেটা আমি নিজেকে এখনও ভাগ্যবান মনে করি যে আমার ওটা দেখবার সুযোগ ঘটেছিল। কলকাতার শহর তখন 14ই আগস্ট পর্যন্ত দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা খুবই জর্জরিত ছিল, খুবই অবস্থা, হিন্দু মুসলিম রাইট সব জায়গাতেই হচ্ছিল। কিন্তু আশ্চর্য যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সমস্ত কিছু থেমে গিয়ে, লোকে ভুলে গিয়ে হিন্দু মুসলমান একজন আরেকজনকে আলিঙ্গন করেছে এবং লোকের উন্মাদনা যে আমি দেখেছি, আমি ওটা কোনোদিনও কোথাও দেখতে পাইনি। গোটা শহর একদম ভেঙে পড়েছিল, গোটা শহর ভেঙে পড়েছিল। সবাই তখন কেউ বাড়িতে ছিল না। আর বাসের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের হঠাৎ বললো বাসের টিকিট নেবে না, এটা লাগবে না। সেদিন আমরা সবাই রাজা ছিলাম। স্বাধীনতা এসছে এইটা লোকে বুঝতে পেরে সবাই সবাইকে আলিঙ্গন করেছে, সবাই সবাইকে মিষ্টি খাইয়েছি। কিছু কিছু লোক মিষ্টি কিনে খাইয়েছে। অদ্ভুত এটা সিন আমি দেখেছি।